স্টার্ট করলাম। দেখ, একটা সিম্পল কোয়েশ্চেন রয়েছে, যদি বলে রাইট এ শর্ট নোট অন মেনস্ট্রুয়াল সাইকেল, যদি এরকম আমাদেরকে বলে, তাহলে আমাদের ইনিশিয়ালি কোথা থেকে লিখতে হবে? এই যে পুরো ইভেন্টটা, যেটা 28 to 29 ডেজ এর ইন্টারভ্যালে রিপিট হচ্ছে, সেটা তো আমাদের লিখতেই হবে। খাতায় আমরা না হয় এখান থেকে শুরু করব, একদম মেনস্ট্রুয়াল সাইকেল থেকে, আর একদম এই পর্যন্ত লিউটিয়াল ফেজ পর্যন্ত না হয় টুকে দিলাম। ঠিক আছে, এটা তো আমাদের টোকার কাজ। কিন্তু আমাদের কি কি পয়েন্ট বা কি কি কিওয়ার্ডস গুলো লিখতে হবে বা লিখতেই হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, এই যে ফার্স্ট মেনস্ট্রুয়েশন বিগিনস এট দ্য পিউবার্টি ইজ কল্ড মেনার, এই পয়েন্টটা উল্লেখ রাখতে হবে। 28 to 29 ডেজ এর ইন্টারভ্যালে এটা রিপিট হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। ফলিকল যখন শেষ হয়ে যায় মোটামুটি এট দ্য এজ অফ 50 ইয়ার্স, তখন যেটা যে ফেজটা চলে সেটাকে বলা হয় মেনোপজ। তাহলে এই মেনোপজ 28 to 29 ডেজ এর ইন্টারভ্যালে এটা রিপিট হচ্ছে, এই কথাগুলো আমাদের উল্লেখ করে দিতে হবে। বোঝা গেছে এই পর্যন্ত? এবার তারপর যদি আমরা ফেজগুলোকে লিখি, তো এটা বেস্ট অপশন যে আমরা ফেজগুলোকে প্রথমে ডিভাইড করে নেব। মানে সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল ফেজ রয়েছে, যেটা একটা 3 to 5 ডেজ এর ইন্টারভ্যালে রিপিট হয়। তারপর আমাদের ফলিকুলার ফেজ রয়েছে, তার মানে 5 + 14 কত হয়ে যাচ্ছে? 90। তার মিড সাইকেল থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? ওভিলেটারি ফেজ, যেটা 14 ডেতে হয়, কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে কি, আমরা ফলিকুলার ফেজটাকে দুটো পার্টে ডিভাইড করেছি। তো মেনস্ট্রুয়াল ফেজ 5 ডেজ, তারপর যদি 14 ডেজটাকে দুটো পার্টে ডিভাইড করি, তাহলে 5 + 7 ফার্স্ট 7 ডেজ 12। সেই সময় থেকে অ্যাকচুয়ালি ওভিলেশনের প্রসেসটা স্টার্ট হয়ে যায়। এলএইচ এর লেভেল হাই থাকে 14 ডেতে, তার জন্য সেটাকে ওভিলেটারি ফেজ বলা হচ্ছে। বাট এটা একটা ফেজ, এখানে একটা স্প্যান কন্টিনিউ হয়। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত বোঝা গেছে? ওকে। আর লাস্টের দিকে যে 10 ডেজের যে ফেজটা থাকে, সেই 10 ডেজের যে ফেজটা, যেটাকে আমরা কি বলে থাকি? লিউটিয়াল ফেজ। তার মানে টোটাল হচ্ছে 5 + 14 + 10, মানে 28 to 29 ডেজের ইন্টারভ্যালে এটা রিপিট হয়। পয়েন্টগুলো যেগুলো আমাদের মনে রাখতে হবে, এই যে রিডাকশন লেভেল ইন দ্য এলএইচ, এই যে পয়েন্টগুলো রয়েছে, কজেস দ্য রিগ্রেশন অফ দ্য কর্পাস লিউটিয়াম। একটা কথা বলেছিলাম যে যেটা মেনস্ট্রুয়াল সাইকেলে গিয়ে ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ইনিশিয়েট কোথা থেকে হয়েছিল? এর আগের লিউটিয়াল ফেজের থেকে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আর এছাড়া এই যে ধরো এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাস ব্রেক ডাউন ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ প্রোজেস্টেরন, এই যে মেজর পয়েন্টগুলো রয়েছে, মেজর পয়েন্টগুলো লিখতে হবে। তুমি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো। ফলিকুলার ফেজের ক্ষেত্রে এই যে প্রাইমারি ফলিকল, দ্য প্রাইমারি ফলিকল অফ দ্য ওভারি গ্রোস টু বিকাম আ ফুললি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, এই কথাটা উল্লেখ করতে হবে, কারণ পরে আমরা লিউটিয়াল ফেজে এই গ্রাফিয়ান ফলিকলকে কিসে কনভার্ট করবো? কর্পাস লিউটিয়ামে। সাইমালটেনিয়াসলি এন্ডোমেট্রিয়ামের ফর্মেশনের কথাটা লিখতে হবে। রিজেনারেটস থ্রু দ্য প্রলিফারেশন, এই কথাগুলো লিখতে হবে। সিক্রেশন অফ গোনাডোট্রপিনস লাইক এলএইচ এন্ড এফএসএইচ ইনক্রিজেস গ্র্যাজুয়ালি, এই কথাগুলো, এই মেজর পয়েন্টগুলো যেন থাকে লেখায়। তারপর তুমি নিজের মতো করে বানাও। 14 ডেতে এলএইচ এর লেভেলটা হাই থাকে, যেটাকে এলএইচ সার্জ হিসাবে আমরা বলে থাকি। দ্যাটস ওয়াই এটাকে ওভিলেটারি ফেজের স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরা হয়। অ্যান্ড দেন এই যে এলএইচ সার্জের কথাটা এটা উল্লেখ করতে হবে। পাশের এই যে ডায়াগ্রামটা রয়েছে, এটা প্র্যাকটিস করবে, এটা আমাদের দরকার পড়বে। আর এই যে টোটাল প্রসেস, যেটাকে আমরা ওভিউলেশন বলছি, and it induces the rupture of Graafian follicle and thereby release of the ovum, that's called the ovulation. ডিটেলে তো দেখো আমরা ডিসকাস করেছি, এটা জাস্ট একটা বেসিক গাইডলাইন হিসাবে রাখছি। এবার ধরো এরকমও হতে পারে যে রাইটের শর্ট নোট অন লিউটিয়াল ফেজও দিল, বা এরকম ভাবে দিতে পারে যে রাইটের শর্ট নোট অন ফলিকুলার ফেজ দিল, তাহলে কিন্তু শুধু ফলিকুলার ফেজটা লিখবে। আর যদি রাইটের শর্ট নোট অন মেনস্ট্রুয়াল সাইকেল দেয়, তাহলে তুমি পুরোটা লিখছো। বোঝা গেছে? পার্ট বাই পার্ট কোয়েশ্চেন দিতে পারে। এই এলএইচ সার্চ, এই ডায়াগ্রামটা, এটা এই যে দেখো, এটাও সেম, ওই যে সাইকেলটা রয়েছে, ওই সাইকেলটাকে ডিভাইড করে দিয়েছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এই যে গ্রাফিয়ান ফলিকলের যে কনভার্সন, এই 10 ডেজটাকেও আমরা পড়বার সময় কি করেছিলাম? দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম, ফার্স্ট 5 ডেজ এন্ড লাস্ট 5 ডেজ। তো ফার্স্ট 5 ডেজ এর ক্ষেত্রে যে ইভেন্টগুলো রয়েছে, কর্পাস লিউটিয়ামের কনভার্সন, কর্পাস লিউটিয়াম টেম্পোরারি হরমোন সিক্রেটিং গ্ল্যান্ড, যেটা কি রিলিজ করে? লার্জ লেভেল অফ প্রোজেস্টেরন রিলিজ করে, সেটা কেন দরকার? দ্য এন্ডোমেট্রিয়াম ইজ নেসেসারি ফর দ্য ইমপ্লান্টেশন অফ দ্য ফার্টিলাইজড ওভাম, এই পয়েন্টগুলো উল্লেখ করবে। আবার এটা আস্তে আস্তে যখন শেষের দিকে যাবে, মানে লাস্ট 5 ডেজের দিকে যাবে, দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লিডিং টু দ্য মেনস্ট্রুয়েশন, অনলি দ্য বেসাল পার্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াম পারসিস্ট, এটা একটা শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে। যখনই লিউটিয়াল ফেজ শেষ হবে, তারপর থেকে কি শুরু হয়ে যাবে? আবার মেনস্ট্রুয়াল ফেজ স্টার্ট হয়ে যাবে। আশা করি বুঝেছো। এবার এছাড়া আমরা ফার্টিলাইজেশনের এখান থেকে ডেফিনিশনটা পেয়ে যাচ্ছি, ফার্টিলাইজেশনের ডেফিনিশন, ইনসেমিনেশনের ডেফিনিশন, এই ডেফিনিশনগুলো পড়বে। এছাড়া আরেকটা ইভেন্ট হয়, সেটা হচ্ছে গিয়ে এই যে দ্য ইভেন্টস লিডিং টু দ্য ফার্টিলাইজেশন অ্যাজ ফলোস বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, তো এই যে এখানে এই ইভেন্টগুলো প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, কিরকম ভাবে ইম্পর্টেন্ট? এখানে দেখো, একটা জোলা পেলুসিডার কথা বলেছে, এখানে একটা জোনা পেলুসিডার কথা বলেছে।
দেখতে পাচ্ছ? তাহলে আমরা এখানে কোন কোন লেয়ার পাবো? সেকেন্ডারি উসাইড উইথ জোনা পেলুসিডা। তাহলে ফার্স্ট কোন লেয়ারটা ফার্টিলাইজড হয় বা ফার্স্ট কোন লেয়ারটা পেনিট্রেটেড হয়? জোনা পেলুসিডাটা পেনিট্রেটেড হয়। তাহলে অ্যাক্রোজোমের কাছে যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে সে ফার্স্টে জোনা পেলুসিডাটাকে পেনিট্রেট করছে। এতে মেমব্রেন পারমিবিলিটি সেম থাকছে না, মেমব্রেন পারমিবিলিটি অল্টার হচ্ছে, অল্টার হয়ে যাচ্ছে, অন্যান্য স্পার্মের এন্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা ফার্স্ট পয়েন্টে লিখতে হবে। সেকেন্ড পয়েন্টে এই যে দেখো জোনা পেলুসিডা প্লাজমা মেমব্রেন একদম ইনারমোস্ট যে লেয়ারটা রয়েছে, ইনারমোস্ট লেয়ারটার নাম কি? করোনা রেডিয়েটা। করোনা পেনিট্রেটিং এনজাইমও প্রেজেন্ট থাকে অ্যাক্রোজোমের কাছে। তাহলে এই লেয়ারটা যখন পেনিট্রেট হয় তখন মেটাফেজ 2 তে অ্যারেস্ট কন্ডিশনে থাকা যে সেকেন্ডারি উসাইট সে এনাফেজ 2 টেলোফেজ 2 সাইটোকাইনেসিস 2 কমপ্লিট করে কি তৈরি করে? সেকেন্ড পোলার বডি। আর কি তৈরি করে? এগ। ঠিক আছে, মনে পড়েছে আশা করি পয়েন্টগুলো। দেন যদি আমরা এই যে এগ রয়েছে মানে স্পার্মের হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আর এগের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের ফিউশন দেখি, তাহলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। সেক্স ডিটারমিনেশন নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, কারণ যদি এটা তোমাকে সেক্স ডিটারমিনেশন পয়েন্ট হিসাবে লিখতে হয় তাহলে 44 প্লাস XX অ্যান্ড 44 প্লাস XY এই ফর্মে লিখতে হবে। তারপর গ্যামেটিক সেগ্রিগেশন করতে হবে 22 প্লাস X, 22 প্লাস X এন্ড দেন 22 প্লাস X অ্যান্ড 22 প্লাস Y। তারপর এটা পানেট স্কোয়ার বানাতে হবে, যার এগেনস্টে তুমি এটা চার্ট পাবে যাতে 50-50 চান্সেস রয়েছে গার্ল চাইল্ড অ্যান্ড বয় চাইল্ড। ডেভেলপমেন্টের প্রসেস আমরা পড়েছিলাম, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এক্ষেত্রে যে সেলস গুলো থাকে সেই সেলস গুলোকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার বলা হয়। 2, 4, 8, 16 এই পর্যন্ত যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশনটাকে আমরা মোটামুটি ফ্যালোপিয়ান টিউবে দেখতে পারবো। আফটার 16 আর 32 তে যখন যাচ্ছে তখন সেটা ইউটেরাস যে জোনটা রয়েছে তাতে এসে ইমপ্ল্যান্টেড হবে। যে অনুযায়ী আমরা পরের চ্যাপ্টারটাও পড়েছিলাম, একটা আমাদের কাছে ছিল ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার আর একটা ছিল জিফট জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। ফার্স্ট ক্লিভেজে মানে একটা সেল থেকে দুটো সেল ফর্মেশনে কে হেল্প করে? স্পার্মের নেক রিজিয়নে থাকা প্রক্সিমাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল কিছু হেল্প করেছিল অ্যাক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশনে, যেটা স্পার্মের কাজে লেগে গেছে। ঠিক আছে, এবার দেখো এই যে 8 to 16 ব্লাস্টোমিয়ার নিয়ে যে স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটার নাম কি? মরুলা। ঠিক আছে, ফার্দার এই যে সেলটা 16 সেলস বা 16 ব্লাস্টোমিয়ার নিয়ে সেটা ফার্দার আবার ডিভাইড হয়। তো 16 থেকে সেটা কততে শিফট করে? 32 তে শিফট করে। এই যে ট্রান্সফরমেশন মরুলা কন্টিনিউস টু ডিভাইড অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু ব্লাস্টোসিস্ট। এই যে ট্রান্সফরমেশনের প্রসেসটার নাম কি? ব্লাস্টুলেশন। স্ট্রাকচারটার নাম কি? ব্লাস্টোসিস্ট। এবার ব্লাস্টোসিস্ট দুটো জোনে অ্যারেঞ্জ হওয়া শুরু করে, দুটো লেয়ারে অ্যারেঞ্জ হওয়া শুরু করে। তাই বলছে দ্য ব্লাস্টোমিয়ার্স ইন দ্য ব্লাস্টোসিস্ট কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে? একটা আউটার লেয়ার ফর্ম করছে যেটা হচ্ছে ট্রফোব্লাস্টের লেয়ার, যেটা অ্যাকচুয়ালি ইমপ্লান্টেশনে হেল্প করছে। আরেকটা রয়েছে ইনার সেল মাস, যেটা এমব্রায়োনিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করছে। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে এখান থেকে সেই ইমপ্লান্টেশনের কনসেপ্টটা উঠে আসছে। আর এরপর কি রয়েছে? ইমিডিয়েটলি আফটার ইমপ্লান্টেশন, ধরে নিলাম যে ইমপ্লান্টেশন হয়ে গেছে, the inner cell must differentiate into এবার তিনটে জোন তৈরি করে, কারণ আমরা ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম। একটোডার্ম, এন্ডোডার্ম আর তার মাঝখান থেকে মেসোডার্ম। তো আমরা বেশ কিছু অর্গানের ক্ষেত্রে পড়েছিলাম একটোডার্মাল ইন অরিজিন, এন্ডোডার্মাল ইন অরিজিন, মেসোডার্মাল ইন অরিজিন। তো এই যে যখন এই তিনটে লেয়ার ফরমেশন হয়ে যাচ্ছে, যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং ব্লাস্টোসিস্ট ইনটু 3 লেয়ার স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা আর প্রসেসটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। বোঝা গেছে? প্রসেসটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন। ক্লিয়ার হচ্ছে এ পর্যন্ত? এবার তারপর এখানে স্টেম সেলের কনসেপ্টটা বলেছে, যেটা আমি ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। এরপর যে চেঞ্জেস গুলো আসে, তাহলে ট্রফোব্লাস্টের লেয়ার থেকে কি অ্যাপিয়ার হয়? কোরিওনিক ভিল্লি। ঠিক আছে, এই যে আফটার ইমপ্লান্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশন কল দ্য কোরিওনিক ভিল্লি অ্যাপিয়ার্স অন দ্য ট্রফোব্লাস্ট। তাহলে ট্রফোব্লাস্টের থেকে যে ফিঙ্গার লাইক প্রজেকশনটা ফর্ম হচ্ছে সেটাকে আমরা বলছি কোরিওনিক ভিল্লি। দিস আর সারাউন্ডেড বাই ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটারনাল ব্লাড। এবার যদি ম্যাটারনাল ব্লাড ভেসেলস এর সাথে ইউটেরাইন টিস্যু কম্বাইন করে অ্যান্ড কোরিওনিক ভিল্লিও তার সাথে ইন্টারডিজিটেড হয়, যে স্ট্রাকচারটা ফর্ম করে, স্ট্রাকচারটার নাম কি? প্লাসেন্টা। ঠিক আছে, এখানে প্লাসেন্টার ফাংশন গুলো রয়েছে। তো যদি প্লাসেন্টার ফাংশন চায় এই পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করে দেবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে দ্য প্লাসেন্টা ইজ কানেক্টেড টু দ্য এমব্রায়ো থ্রু আম্বেলিকাল কর্ড। তাহলে এমব্রায়োর সাথে যে কানেক্টরটা বা এমব্রায়ো থেকে যে কানেক্টরটা আসছে সেটা হচ্ছে আম্বেলিকাল কর্ড। এটা মনে থাকবে। এছাড়া আমরা পড়েছি HCG, HPL আর এখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কথাও বলেছে। বাট HCG হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। তো ফার্স্ট প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির টাইমেই HCGটা পাওয়া যায়। কথাটা বোঝা গেছে? তো এর জন্য প্রেগনেন্ট কিনা ভদ্রমহিলা সেটা বুঝবার জন্য যে টেস্টটা করতে দেওয়া হয় সেটা হচ্ছে HCG টেস্ট। বোঝা গেছে? এছাড়া বাকি হরমোনস গুলোর কথা তো বলেইছে। এখানে যে ফালতু টপিকটা রয়েছে আমি সেই ফালতু টপিক নিয়ে মাথা ঘামাচ্ছি না, এটা তোমরা খুব ভালো করেই জানো। এখানে যে ডেফিনিশন গুলো রয়েছে, ডেফিনিশন অফ জেস্টেশন, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ডেফিনিশন অফ পার্চুরেশন কোয়েশ্চেন আসতে পারে। রাইটে শর্ট নোট অন পার্চুরেশন যদি বলে এবং সেটা যদি একটা 3 মার্কসের কোয়েশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে ফিটাল ইজেকশন রিফ্লেক্সের কথাটা অবশ্যই বলতে হবে। অক্সিটোসিনের কথা যেন উল্লেখ থাকে, রিল্যাক্সিনের কথাটা যেন উল্লেখ থাকে,
আর অবশ্যই যেন উল্লেখ থাকে যেটা একটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজম। এবার আমরা এগুলো ডিসকাস করেছি, আমি জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি এটা গাইডলাইনের জন্য, ঠিক আছে। আর তারপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশনেরও একটা ডেফিনিশন পেয়ে যাচ্ছ এখান থেকে, ঠিক আছে। তাহলে ল্যাকটেশনের ডেফিনিশন, তার মানে এখান থেকে আমাদের জেস্টেশন, পার্চুরেশন, ল্যাকটেশন ডেফিনিশন গুলো দরকার। রাইটে শর্ট নোট অন পার্চুরেশন যদি বলে তাহলে সেক্ষেত্রে নিউরো এন্ডোক্রাইন মেকানিজম, ফিটাল ইজেকশন রিফ্লেক্স, অক্সিটোসিন, রিল্যাক্সিনের কথা অবশ্যই আলাদা করে উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছো কি কি উল্লেখ করতে হবে? আর এছাড়া এখানে কোলোস্ট্রামের কনসেপ্টটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। কারণ বাচ্চারা জন্মানোর পর তার বডি তো সাথে সাথে এই সমস্ত অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি বানাতে পারবে না, তো মাদার তাকে কি প্রোভাইড করে, কিছু প্রিপেয়ার অ্যান্টিবডি প্রোভাইড করে দেয়। বোঝা গেছে? তাহলে আজকে যে টপিকটা পড়িয়েছিলাম ক্লিয়ার হয়েছে?